আজকের এই নতুন বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজ আমরা খুব ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। মূলত হোমিওপ্যাথিক পার্সপেক্টিভস অন ম্যানেজিং পিডিয়াট্রিক ভাইরাল ইলনেসেস এবং ইয়োর গ্রোয়িং চাইল্ড, এই দুটি সুনির্দিষ্ট উৎসের ওপর ভিত্তি করে শিশুদের সাধারণ ভাইরাল রোগ আর এর বিকল্প ব্যবস্থাপনা নিয়ে আমাদের আজকের এই আলোচনা। চলুন একদম সরাসরি শুরু করা যাক আর দেখে নিই এই সোর্সগুলো শিশুদের সাধারণ ভাইরাসের চিকিৎসাকে কিভাবে মূল্যায়ন করছে এবং বিকল্প চিকিৎসার কী ধরনের গাইডলাইন তুলে ধরছে। বলে রাখা ভালো, পুরো আলোচনাটাই আমরা করব একদম নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে, ঠিক যেভাবে মূল তথ্যে বলা হয়েছে। তো আজকে আমাদের আলোচনার মূল বিষয়গুলো হচ্ছে, প্রথমত শৈশবের ভাইরাসের প্রকৃতি, এরপর প্রচলিত চিকিৎসার সীমাবদ্ধতা, তারপর হামের বিস্তার এবং সবশেষে হোমিওপ্যাথিক রেফারেন্স ম্যানুয়াল। চলুন এগিয়ে যাই। শুরুতেই আসছে আমাদের প্রথম বিষয়, শৈশবের ভাইরাসের প্রকৃতি। এই সোর্সগুলোর একদম প্রাথমিক দাবিটা কিন্তু বেশ চমকপ্রদ। এখানে খুব স্পষ্টভাবে বলা হয়েছে যে শিশুদের যেসব সাধারণ রোগ আমরা সচরাচর দেখি তার বেশিরভাগই আসলে ভাইরাল ইনফেকশন। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই উৎসগুলোর মতে এই ইনফেকশনগুলো প্রাকৃতিকভাবেই শিশুদের শরীরে একটা স্থায়ী রোগ প্রতিরোধ ক্ষমতা বা পার্মানেন্ট ইমিউনিটি তৈরি করে দেয়। অর্থাৎ এই দৃষ্টিভঙ্গি থেকে দেখলে ভাইরাল আক্রমণগুলো শুধু যে একটা সাধারণ অসুস্থতা তা কিন্তু নয়, বরং এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে দীর্ঘমেয়াদে শক্তিশালী করার একটা প্রাকৃতিক প্রক্রিয়া হিসেবে কাজ করছে। এবার চলুন যাই আমাদের দ্বিতীয় বিষয়ে, প্রচলিত চিকিৎসার সীমাবদ্ধতা। এখানে উৎস উপাদানটি প্রচলিত চিকিৎসার ক্ষেত্রে খুব সুন্দর একটা সুস্পষ্ট সীমানা বা বাউন্ডারি টেনে দিয়েছে। একপাশে রয়েছে ভাইরাল ইনফেকশন, যেটা নিয়ে আমরা এইমাত্র কথা বললাম। এই সোর্সের দাবি অনুযায়ী এসব ভাইরাসের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক সম্পূর্ণ অকার্যকর। কিন্তু অন্যদিকে যদি এই ভাইরাল ইনফেকশন থেকে কোনো সেকেন্ডারি বা আনুষাঙ্গিক জটিলতা তৈরি হয়, যেটা মূলত ব্যাকটেরিয়াজনিত, ঠিক তখনই কেবল অ্যান্টিবায়োটিকের ব্যবহার প্রাসঙ্গিক হতে পারে। তার মানে দাঁড়াচ্ছে, এখানে অ্যান্টিবায়োটিক ব্যবহারের একটা খুব কড়া গণ্ডি নির্ধারণ করে দেওয়া হয়েছে, যা ভাইরাসের মূল আক্রমণের ক্ষেত্রে কোনোভাবেই প্রযোজ্য নয়। আমাদের আলোচনার তৃতীয় অংশটি হচ্ছে হামের বিস্তার। চলুন আমের মতো একটা পরিচিত রোগের শারীরিক বিস্তারের ধাপগুলো একটু কালানুক্রমিকভাবে দেখে নিই। এই সোর্স অনুযায়ী প্রথম ধাপে বা প্রাথমিক পর্যায়ে শুরু হয় উচ্চ জ্বর আর শ্বাসকষ্ট। এরপর আসে দ্বিতীয় ধাপ, যাকে বলা হচ্ছে উদ্ভেদ বা ইরাপশন। এই সময় মূলত শরীরে হামের সে পরিচিত লাল ফুসকুড়িগুলো ফুটে ওঠে। আর তৃতীয় ধাপটা কিন্তু কোনো চিকিৎসার নয়, বরং ব্যবস্থাপনার। এই সময়কালটা অত্যন্ত সংক্রামক, তাই সংক্রমণ রোধ করার জন্য শিশুদের কঠোরভাবে আলাদা বা আইসোলেশনে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এই ধাপগুলো দেখলে বেশ বোঝা যায় যে অসুস্থতার প্রতিটি পর্যায় সম্পর্কে কতটা সতর্ক আর কড়া পর্যবেক্ষণ প্রয়োজন। এবার আমরা চলে এসেছি চতুর্থ এবং শেষ অংশে, হোমিওপ্যাথিক রেফারেন্স ম্যানুয়াল। এই নির্দিষ্ট টেক্সটিতে হোমিওপ্যাথিক চিকিৎসা বলতে মূলত প্রাকৃতিক ভেষজ বা খনিজ উপাদানে তৈরির সমাধানকে বোঝানো হয়েছে। কিন্তু এর সবচেয়ে বড় বৈশিষ্ট্যটা কি জানেন? এটি শিশুদের সুনির্দিষ্ট শারীরিক, আচরণগত এবং শারীরবৃত্তীয় লক্ষণগুলোর সাথে একদম নিখুঁতভাবে মানানসই বা টেইলার মেড হতে হবে। এখানকার মূল ফোকাসটাই হচ্ছে নিরাপত্তার উপর আর প্রতিটি শিশুর নিজস্ব লক্ষণের সাথে ঔষধের একদম সঠিক মেলবন্ধনের উপর। ইয়োর গ্রোয়িং চাইল্ড গাইড থেকে নেয়া এই উদ্ধৃতিটি পুরো ধারণার মূল উদ্দেশ্যকে একদম পরিষ্কার করে দেয়। এখানে বলা হয়েছে, পরিশেষে এই উৎসটি এমন বাবা মায়ের জন্য একটি রেফারেন্স ম্যানুয়াল হিসেবে কাজ করে, যারা তাদের সন্তানের নির্দিষ্ট অসুস্থতার সাথে একটি নির্দিষ্ট ভেষজ বা খনিজ সমাধান মেলাতে চান। অর্থাৎ এই গাইডটিকে শুধু একটা সাধারণ বই হিসেবে না দেখে দৈনন্দিন ব্যবহারের জন্য একটা বাস্তবধর্মী টুল বা রেফারেন্স ম্যানুয়াল হিসেবে উপস্থাপন করা হয়েছে। উদ্দেশ্যটা হল, অভিভাবকরা যেন তাদের সন্তানের অসুস্থতার লক্ষণগুলো নিখুঁতভাবে পর্যবেক্ষণ করে একদম সঠিক ভেষজ বা খনিজ সমাধানটি মেলাতে পারেন। লক্ষণ থেকে সমাধানে পৌঁছানোর এই যে লজিক, সেটা এখানে খুব চমৎকারভাবে তুলে ধরা হয়েছে। যেমন ধরুন অ্যাকোনাইটের কথা। এর ব্যবহার তখনই সাজেস্ট করা হয়েছে যখন অসুস্থতার প্রাথমিক পর্যায়ে শ্বাসকষ্ট দেখা দেয় অথবা আবহাওয়ার কোনো আকস্মিক পরিবর্তন ঘটে। অন্যদিকে বেলেডোনার ব্যবহার নির্ভর করে ত্বকের নির্দিষ্ট ধরনের ফুসকুড়ি আর শিশুর তৃষ্ণার মাত্রার উপর, বিশেষ করে যখন পরিবেশগত কারণগুলোর প্রতি এক ধরনের সংবেদনশীলতা দেখা দেয়। এটা বেশ দারুণভাবে প্রমাণ করে যে এই বিকল্প ব্যবস্থায় লক্ষণ আর পরিবেশের মধ্যকার সম্পর্ক কতটা সূক্ষ্মভাবে বিশ্লেষণ করা হয়। একটা সঠিক প্রতিকার নির্বাচনের জন্য কতটা গভীরভাবে পর্যবেক্ষণ করতে হয় তা এখানকার এই পূর্ণাঙ্গ চেকলিস্টটি দেখলেই বোঝা যায়। এখানে ব্যাপারটা শুধু জ্বর মাপার মধ্যে সীমাবদ্ধ নয়, শ্বাসকষ্টের ধরন কেমন, শিশুর কতটা তৃষ্ণা পাচ্ছে, ত্বকের ফুসকুড়ির অবস্থা কী, অথবা স্থানীয় আবহাওয়ার কোনো আকস্মিক পরিবর্তন হয়েছে কিনা, এই প্রতিটি বিষয় এখানে সমানভাবে গুরুত্বপূর্ণ।
এই কাঠামোটি মূলত বোঝাতে চায় যে শিশুকে শুধু বাহ্যিকভাবে নয়, তার চারপাশের পরিবেশ আর প্রকৃতির সাথে মিলিয়ে মূল্যায়ন করতে হবে। আমরা আমাদের আজকের এই বিশ্লেষণের একদম শেষে চলে এসেছি। প্রচলিত চিকিৎসা যেখানে ভাইরাসের আক্রমণ বা তার প্রভাবকে কেন্দ্র করে আবর্তিত হয়, সেখানে এই উৎসগুলোর কাঠামো কিন্তু সম্পূর্ণ ভিন্ন কথা বলছে। এটি শিশুরোগ পরিচর্যাকে একটা অন্য দৃষ্টিকোণ থেকে দেখায়, যেখানে ভাইরাসের সাথে যুদ্ধ করার চেয়ে শিশুর নিজস্ব শরীর ও পরিবেশ কিভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে সেটি পরিচালনা করাই প্রধান লক্ষ্য হয়ে দাঁড়ায়। তো ইয়র গ্রোয়িং চাইল্ডের এই লক্ষণ মেলানোর কাঠামো কিভাবে শিশুরোগ পরিচর্যার লক্ষ্যকে ভাইরাস আক্রমণ থেকে সরিয়ে শিশুর অনন্য প্রতিক্রিয়া পরিচালনার দিকে নিয়ে যায়? বিকল্প স্বাস্থ্য ব্যবস্থাপনার এই প্রশ্নটি আজ ভাবনার খোরাক হিসেবে রেখে গেলাম। আজকের এই বিশ্লেষণটি এখানেই শেষ করছি। দারুণ কোনো নতুন বিষয় নিয়ে আবারও কথা হবে।